হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। ক্লাসটা শুরু করার আগে একবার দেখে নাও ফাউন্ডেশন ব্যাচ কোর্স প্রত্যেকে কিন্তু ভর্তিও হয়েছেও। আর দেরি না করে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ক্লাস করানো শুরু হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে মাত্র 999 টাকার বিনিময়ে আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। সম্পূর্ণ প্রিলিমিনারি এবং মেন্সের কলকাতা পুলিশ কনস্টেবলের ব্যাচ কোর্সে সেখানে প্রস্তুতি পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে আমরা করব জিকে মক টেস্ট নাম্বার 19 নম্বর জিকে মক টেস্ট করব। এবং এবছরের সিলেবাসটা দেখো, কলকাতা পুলিশ কনস্টেবলের জিকে রয়েছে 40 নম্বর, ম্যাথ রয়েছে 30 নম্বর, রিজনিং রয়েছে 30 নম্বর। তো আজকে আমরা এই 19 নম্বর ক্লাসে এই জিকে যে 40 নম্বর তোমাদের কলকাতা পুলিশ রয়েছে, তো সেই জন্য 40টা জিকে করব। দেখো, তার আগে আর একটা ব্যাপার, সিআরপি একাডেমির যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হয়নি তারা কিন্তু যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি এবং আমাদের অফিসিয়াল যে লোগো রয়েছে সেটা দেখে তোমরা যুক্ত হয়ে যাও। এছাড়াও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিআরপি একাডেমি 1 লক্ষেরও উপরে ক্যান্ডিডেট রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে, এবং সেখানে প্রতিদিন ফ্রি মক টেস্ট অর্থাৎ কুইজ চলছে, ফ্রি নোট পাবে এবং ফ্রি এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাবে। তো আর দেরি না করে যুক্ত হয়ে যাও। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালিত হয়? প্রত্যেকটা টপিক থেকে আমি কিন্তু প্রশ্ন রাখছি এবং প্রশ্নের মান কিন্তু আমি একটু স্ট্যান্ডার্ড করে দিয়েছি। একটু তোমরা হার্ড হয়তো বুঝতে পারবে, কিন্তু এখন থেকে এই ধরনেরই প্রশ্ন কিন্তু করতে হবে। সেই আর চিরাচরিত প্রশ্ন করলে হবে না। প্রশ্নপত্র কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে এবং কম্পিটিশন বাড়ছে, তো সেই জন্য আমাদের একটু অ্যাডভান্স লেভেলের প্রস্তুতি নিতে হবে। তো দেখো, প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালিত হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 12ই জুন। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন আমরা দেখব। দেখো, এই আন্তর্জাতিক দিবসটি 2002 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দ্বারা চালু করা হয়েছিল। 2022 সালে থিম ছিল, অর্থাৎ এই বছর থিম ছিল ইউনিভার্সাল সোশ্যাল প্রোটেকশন টু এন্ড চাইল্ড লেবার। 2 নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, রাবাব ফাতেমাকে নিযুক্ত করা হয়েছে আন্ডার সেক্রেটারি জেনারেল হিসাবে জাতিসংঘে। 3 নম্বর প্রশ্ন, প্রায় 5 বছর পর 12তম বিশ্ব বাণিজ্য সংস্থার বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলন সম্প্রতি কোন দেশে শুরু হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, সুইজারল্যান্ডে এই সম্মেলনটা শুরু হয়েছে। দেখো ডিটেলসে, 12ই জুন 2022-এ সুইজারল্যান্ডের জেনেভায় এই সম্মেলন শুরু হয়েছে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। 4 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, কৃষ্ণ শ্রীনিবাসনকে নিযুক্ত করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে নরওয়ে চেস গ্রুপ এ ওপেন চেস টুর্নামেন্ট 2022-এ জয়ী হলেন? তোমরা এই যার ছবিটা দেওয়া রয়েছে তাকে কিন্তু অলরেডি প্রত্যেকেই প্রায় চিনে গেছো। লাস্ট যে কটা চেস টুর্নামেন্ট হয়েছে সব কটাতেই তিনি কিন্তু বিজয়ী লাভ করেছেন। তো তার নাম অপশন বি আর প্রজ্ঞানন্দ, এবং তিনি বিশ্ব চেস জয়ী। দেখো অপশন এতে নামটা রয়েছে, ম্যাগনাস কার্লসেনকেও কিন্তু পরাজিত করে দিয়েছেন আর প্রজ্ঞানন্দ। তার বয়স মাত্র এখন 16 বছর। 6 নম্বর প্রশ্ন, আমরা ইতিহাসের কিছু প্রশ্ন উত্তর দেখব। দেখো, 1760 সালের বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিলেন? প্রশ্নটা অনেক সময় এরকম থাকে যে বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল। তো সঠিক উত্তর হবে তখন 1760 সালে। তো প্রশ্নটা এখন করা হচ্ছে কি, 1760 সালে বন্দিবাসের যুদ্ধ ইংরেজদের সেনাপতি কে ছিলেন? তো প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড। তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, আয়ারকুট। ঠিক আছে, দেখো ডিটেলসে, এই যুদ্ধ ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল। ইংরেজদের সেনাপতি ছিলেন স্যার আয়ারকুট এবং ফরাসিদের সেনাপতি ছিলেন কাউন্ট লালি। তো দুটোই গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, স্টার মার্ক করে রাখো প্রশ্নটিকে। বিশেষ করে এই সালটা 1760 সালে বন্দিবাসে যুদ্ধ হচ্ছে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? এটা প্রত্যেকে পারবে, সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। ডিটেলস দেখবো। দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ 14 জানুয়ারি 1761 সালে দিল্লির 97 কিলোমিটার উত্তরে পানিপথ নামক স্থানে মারাঠাদের সাথে দোয়াবের আফগান, রোহিলা ও আইয়ুবের সম্রাট সুজা উদ্দৌলার যৌথ সমর্থনে আফগানিস্তানের সম্রাট আহমেদ শাহ আবদালির মধ্যে সংঘটিত হয়েছিল। ওকে, তো এটাই ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। 8 নম্বর প্রশ্ন দেখো, বড়লাট ওয়ারেন হেস্টিং কোন বিদ্রোহ সম্পর্কে বলেছিলেন হিন্দুদের যাযাবর বা পেশাদার ডাকাতের উপদ্রব? নিচের কোন বিদ্রোহ সম্পর্কে এই মন্তব্যটা করেছিলেন বড়লাট ওয়ারেন হেস্টিং? তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, সন্ন্যাসী বিদ্রোহ। ডিটেলস দেখবো। দেখো সন্ন্যাসী বিদ্রোহ বলতে মূলত 18 শতকের শেষের দিকে যেটা শুরু হয়েছিল 1760 সালে, ঠিক আছে, 1760 সালে এই সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয়েছিল, যেটা চলেছিল 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ প্রায় 40 বছর ধরে এই সন্ন্যাসী বিদ্রোহ চলেছিল। ভারতবর্ষের বাংলাতে ফকির ও সন্ন্যাসী বা মুসলিম ও হিন্দু তাপসদের তৎকালীন ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলনকে বোঝানো হয়ে থাকে। ফরাসি ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ছিলেন মাদারি পীর মজনু সাহা। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় বাংলার শাসক কে ছিলেন? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, মীর জাফর। মীর জাফর ছিলেন বক্সারের যুদ্ধের সময় বাংলার শাসক। এখান থেকে অনেকেরই কনফিউশন হয় মীর কাসিম নাকি মীর জাফর। তো এখানে উত্তরটা হবে কিন্তু মীর জাফর, কেননা বক্সারের যুদ্ধ যখন হচ্ছে তখন কিন্তু মীর কাসিম আর বাংলার শাসক নেই, তখন কিন্তু তিনি বাংলার সিংহাসন ত্যাগ করেছে, তবেই তো বক্সারের যুদ্ধটা হবে। তিনি ত্যাগ করে ব্রিটিশদের বিরুদ্ধে গিয়েছিলেন বলেই তো মীর কাসিমের সাথে ইংরেজদের যুদ্ধটা হয়েছিল, যার ফলে বক্সারের যুদ্ধের সময় কিন্তু ভুলেও তোমরা মীর কাসিমকে বাংলার শাসক করবে না, তখন কিন্তু বাংলার শাসক ছিল মীর জাফর। ডিটেলস দেখবো। দেখো 1764 সালের 22 থেকে 23 অক্টোবরের মধ্যে হেক্টর মুনরোর নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডের অধীনে বাহিনী এবং বাংলার নবাব মীর কাসিমের যৌথ বাহিনী, আওয়াদের নবাব সুজা উদ্দৌলার নবাব এবং মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় এর মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। দেখো যুদ্ধটা কাদের হচ্ছে, দেখো মীর কাসিম, ঠিক আছে, মীর কাসিমের সাথে ইংরেজদের হচ্ছে। তো তখন কিন্তু মীর কাসিম আর বাংলার শাসক নেই, তিনি বাংলার নবাব ছিলেন কিন্তু শাসক আর ছিলেন না, তখন কিন্তু ইংরেজরা মীর জাফরকে সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন। 10 নম্বর প্রশ্ন, 1765 খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ কার কাছ থেকে দেওয়ানি লাভ করেন? তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি, শাহ আলম। শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেন। 11 নম্বর প্রশ্ন থেকে কিছু জিওগ্রাফির প্রশ্ন উত্তর করব। সাদা কয়লা বা হোয়াইট কোল কাকে বলে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, হাইড্রো ইলেকট্রিসিটিকে বলা হয়ে থাকে সাদা কয়লা বা হোয়াইট কোল। দেখো 12 নম্বর প্রশ্ন, জারোয়া উপজাতি কোথায় বসবাস করে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়া উপজাতিরা বসবাস করে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ উপজাতি সম্প্রদায় এবং তারা কোথায় বসবাস করে দেখব। দেখো অঙ্গামী জাতির উপজাতিরা বসবাস করে মণিপুরে। আপাটামি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে, আপাটামি উপজাতি সম্প্রদায়ের মানুষরা বসবাস করে অরুণাচল প্রদেশে। ইরুলা বসবাস করে তামিলনাড়ুতে। উরালিসরা বসবাস করে কেরলে। গন্ড সম্প্রদায়ের মানুষরা বসবাস করে মধ্যপ্রদেশে এবং টোডা সম্প্রদায়ের মানুষরা নীলগিরি পর্বত, এই নীলগিরি পর্বতও কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডেডলাইন কোথায় অবস্থিত?
তো সঠিক উত্তর হবে অপশন বি, প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে ইন্টারন্যাশনাল ডেডলাইন রয়েছে এবং ইন্টারন্যাশনাল ডেডলাইনের দ্রাঘিমাংশ, ঠিক আছে, দ্রাঘিমা, ঠিক আছে, বানানটা ভুল লিখলাম, দ্রাঘিমাংশ, সেটা কত? 180 ডিগ্রি। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন, উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তৃতি কত? উত্তরে কি রয়েছে ভারতের? জম্মু কাশ্মীর, এবং দক্ষিণে কে রয়েছে? কন্যাকুমারী। তো এই উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তৃতি কত? এটা কিন্তু গতকাল আমি যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিয়েছিলাম, অধ্যায়ভিত্তিক ক্লাস দিয়েছিলাম, সেখানে কিন্তু সুন্দরভাবে করিয়েছিলাম। জিওগ্রাফি যে সীমা এবং অবস্থান নিয়ে যে ক্লাসটা ছিল, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখবে। তো সঠিক উত্তর হবে অপশন এ, 3214 কিলোমিটার বিস্তৃতি রয়েছে জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে। দেখো এবার দেখবো পূর্ব থেকে পশ্চিমে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃতি রয়েছে 2933 কিলোমিটার। পূর্ব কে রয়েছে? অরুণাচল প্রদেশ, আর পশ্চিমে কে রয়েছে? গুজরাট। তো এইখান দুটোর বিস্তৃতি হচ্ছে 2933 কিলোমিটার। ভারতের স্থলভাগের পরিসীমা কত? সেটা হচ্ছে 15,200 কিলোমিটার এবং উপকূল ভাগের দৈর্ঘ্য 7,517 কিলোমিটার। এই সমস্ত তথ্যই কিন্তু গত ক্লাসের ভূগোলের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিয়েছিলাম সেখানে কিন্তু রয়েছে। 15 নম্বর প্রশ্ন দেখো, সূর্যোদয় শহর ভারতের কোন শহরকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন এ, উদয়পুরকে বলা হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর এবং তাদের উপনাম দেখব। ভারতের পিটসবার্গ বলা হয় থাকে জামশেদপুরকে, বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে, ইলেকট্রনিক শহর বলা হয় ব্যাঙ্গালোরকে, অর্কিডের শহর বলা হয় কার্সিয়াংকে, আরব সাগরের রানী বলা হয় কোচিকে, যেটা কেরালায় অবস্থিত, এবং ভারতের বোস্টন বলা হয় আহমেদাবাদকে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখলাম। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্র সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? তো যুক্তরাষ্ট্রীয় ধারণা কি একটু বলে দিই। দেখো আমাদের দেশে দেখবে যে মাঝখানে কে রয়েছে? কেন্দ্রীয় সরকার, এবং তার চারধারে কারা রয়েছে? বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার। অর্থাৎ সেন্ট্রালে থাকবে একটা কেন্দ্রীয় সরকার যেটা খুব শক্তিশালী, এবং তার চারধারে তাকে সাহায্য করার জন্য থাকবে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার। তো এটাকেই বলা হয় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। তো এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নিয়ে আসা হয়েছে কোন দেশ থেকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, কানাডা থেকে নিয়ে আসা হয়েছে। দেখো কোন দেশ থেকে কি নিয়ে আসা হয়েছে একটু দেখব। দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি, ঠিক আছে, কিভাবে সংবিধানকে সংশোধন করা হবে তার পদ্ধতি নিয়ে আসা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কি কি নিয়ে আসা হয়েছে? প্রস্তাবনা, মৌলিক অধিকার এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা। আয়ারল্যান্ড থেকে কি কি নিয়ে আসা হয়েছে? দেখো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটাকে আমরা বলে থাকি ডিপিএসপি, এইগুলো নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ড থেকে। 17 নম্বর প্রশ্ন দেখো, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ এবং একতা ও ঐক্যবদ্ধ বা সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, এই শব্দগুচ্ছ কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল? তো এই প্রশ্নটা গত দিনেও করানো হয়েছে। তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, 42তম। ঠিক আছে, দেখো এই সংবিধান সংশোধন মিনি কনস্টিটিউশন নামে পরিচিত, এটি 1976 সালে হয়েছিল। দেখো 17 নম্বর প্রশ্ন দুবার হয়ে গেছে, আগের দিনের প্রশ্নটা আমি ডিলিট করতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, যাই হোক আজকের প্রশ্নটাও দেখে নাও। 17 নম্বর, ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, উইমার সংবিধান বা জার্মানির সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে জরুরি অবস্থা। কতগুলো জরুরি অবস্থা রয়েছে একটু বলে দিই তোমাদের। জরুরি অবস্থা কতগুলো রয়েছে? জরুরি অবস্থা রয়েছে তিনখানা। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, একটা হচ্ছে রাজ্য জরুরি অবস্থা, একটা হচ্ছে অর্থনৈতিক। ঠিক আছে, তো জাতীয় জরুরি অবস্থা কত নম্বর আর্টিকেল? 352 নম্বর আর্টিকেল। রাজ্য জাতীয় জরুরি অবস্থা সেটা হচ্ছে 356 এবং অর্থনৈতিক 360 নম্বর। দেখো 4 করে গ্যাপ, 352 মনে রাখলেই বাকিগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন,
ভারতীয় সংবিধানের মুখবন্ধ, মুখবন্ধ মিন্স প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, মাত্র একবার। সেটা কবে? দেখো 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং জাতীয় ঐক্য সংহতি, যেটা 17 নম্বর প্রশ্নতে আমরা একটু আগেই করলাম, এই যে তিনটে শব্দ যুক্ত করা হচ্ছে, এই কথাগুলি সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয় এবং এই অন্তর্ভুক্ত করতে গিয়েই এই 42তম যে সংবিধান সংশোধন করা হয়েছে এইখানেই প্রথমবার এবং একবারের মতো এই প্রস্তাবনাকে কিন্তু চেঞ্জ করা হয়েছে। এরপরে কিন্তু আজ পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা হয়েছে মাত্র ওই একবারই। 19 নম্বর প্রশ্ন দেখো, বাক স্বাধীনতা সংবিধানের কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে? এটা প্রত্যেকেই পারবে। তো সঠিক উত্তর হবে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 19 নম্বর আর্টিকেলে বাক স্বাধীনতা দেয়া রয়েছে। একটু ডিটেলসে দেখবো অন্যান্য আর্টিকেল সম্বন্ধে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল। আর্টিকেল 14, সেখানে কি বলছে? আর্টিকেল 14তে লেখা রয়েছে আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষণের ব্যবস্থা পাবে, অর্থাৎ আইন সবাইকে সমান চোখে দেখবে এবং সকলকে সমানভাবে রক্ষা করবে। আর্টিকেল 16 দেখো, সরকারি চাকরি ক্ষেত্রে সবার সমান সুযোগ রয়েছে। আর্টিকেল 17, অস্পৃশ্যতা দূরীকরণ, খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেল 21 দেখো, জীবনের নিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাধীনতা। আর আর্টিকেল 21A হচ্ছে শিক্ষার অধিকার। এখানে বলা রয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের যে প্রাথমিক শিক্ষা সেটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে উল্লেখিত রয়েছে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি 30 নম্বর আর্টিকেলে এটি উল্লেখিত রয়েছে। 21 নম্বর প্রশ্ন থেকে আমরা কিছু অর্থনীতির প্রশ্ন উত্তর দেখব। দেখো, ভারতের জনসংখ্যার ইতিহাসের প্রেক্ষাপটে নিম্নলিখিত বছরগুলির মধ্যে কোনটি ইয়ার অফ গ্রেট ডিভাইড নামে পরিচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ভিভিআই করে রাখতে পারো। তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 1921। 1921 এই বছরটিকে ইয়ার অফ গ্রেট ডিভাইড নামে পরিচিত। কেন পরিচিত? ডিটেলসে দেখো। 1921 সালকে ভারতের দ্য গ্রেট ডিভাইড বলা হয় কারণ ভারতে মৃত্যুর হার কম কিন্তু উচ্চ জন্মহার রয়েছে। কিন্তু এই 2021 সালে কেসটা উল্টো হয়ে গিয়েছিল। দুর্ভিক্ষের কারণে একটি গুরুতর অবস্থা হয়েছিল এই 2021 সালে। 1911 থেকে 1921 সাল পর্যন্ত দুরারোগ্যের কারণে জনসংখ্যা হ্রাস পায়, অর্থাৎ আমরা প্রতি 10 বছর ছাড়া জনসংখ্যা গণনা হয়ে থাকে। 1911 সালের শেষ যে জনসংখ্যা গণনা হয়েছিল 1911 সালে, তারপরে 1921 সালে বাড়ার পরিবর্তে জনসংখ্যা কমে গিয়েছিল। এর পিছনে কারণ কি ছিল? দুরারোগ্য, দুর্ভিক্ষ এবং তোমরা জানো 1914 থেকে 1918 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, যার কারণে কিন্তু জনসংখ্যা বাড়ার পরিবর্তে কমে গিয়েছিল এবং যেই কারণে 1921 সালটিকে গ্রেট ডিভাইড ইয়ার নামে জানা হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন দেখো, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক বা AIIB এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, বেজিং এ এটি অবস্থিত রয়েছে। 23 নম্বর প্রশ্ন, ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর উপরে ভিত্তি করে হয়েছিল, অর্থাৎ নিচের কোন মডেলের ওপর ভিত্তি করে ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন বি, হ্যারোড ডোমার মডেল। ঠিক আছে, হ্যারোড ডোমার মডেলের ওপর ভিত্তি করে হয়েছিল। এর সময়কাল কত? সময়কাল হচ্ছে 1951 থেকে 1956 পর্যন্ত, 5 বছর। নেক্সট 24 নম্বর প্রশ্ন, ভারতের দারিদ্র্য রেখা নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে? পভার্টি লাইন নির্ধারণের জন্য কোন কমিটির সুপারিশ অনুসরণ করা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন সি, টেন্ডুলকার কমিটি।
নেক্সট দেখো 25, ভারতের জাতীয় আয়ে নিম্নের কোন সেক্টরের অবদান সব থেকে কম? তো সঠিক উত্তর হবে দেখো অপশন এ প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরের অবদান সব থেকে কম। তো সব থেকে বেশি কোন সেক্টরের অবদান? ডেসক্রিপশন বক্সে বলা, আমি এই এক্সট্রা নোটেই দেখিয়ে দেবো। দেখো প্রাইমারি সেক্টর মাত্র কন্ট্রিবিউট করছে 17%, সেকেন্ডারি সেক্টর কন্ট্রিবিউট করছে 30%, আর টার্সারি সেক্টর সব থেকে বেশি করছে, সেটা হচ্ছে 53%। অর্থাৎ সব থেকে কম প্রাইমারি সেক্টর এবং সব থেকে বেশি টার্সারি সেক্টর। এই সেক্টরের আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে কি? সার্ভিস সেক্টর। ওকে, তো এটা ভালো করে দেখে নাও। 26 নম্বর প্রশ্ন থেকে আমরা কিছু সায়েন্সের প্রশ্ন উত্তর করব। আদর্শ গ্যাসের অণুগুলির শক্তি কি ধরনের হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, শুধুমাত্র গতিশক্তি হয়ে থাকে আদর্শ গ্যাসগুলোর অণুগুলির শক্তি। 27 দেখো, নাইক্রোম হলো কোন কোন ধাতুর ধাতু সংকর? কোন কোন ধাতুর মিশ্রণে আমরা নাইক্রোম সংকর ধাতুটাকে পেয়ে থাকি? তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, নিকেল, ক্রোমিয়াম এবং আয়রনের ধাতু সংকর থেকে আমরা নাইক্রোম পেয়ে থাকি। এক্সট্রা কিছু নোট দেখব। দেখো পিতল তৈরি হয়ে থাকে তামা ও দস্তার মাধ্যমে, ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে তামা ও টিনের মাধ্যমে, জার্মান সিলভার তৈরি হয়ে থাকে তামা, দস্তা এবং নিকেলের মাধ্যমে। এখানে ট্রিক থাকে, দেখো জার্মান সিলভার নাম রয়েছে কিন্তু এখানে কোনো সিলভারের নামগন্ধ নেই, কিন্তু তার পরিবর্তে কি রয়েছে? তামা, দস্তা এবং নিকেল। গান মেটাল তৈরি হয় তামা, টিন, দস্তা এবং সীসা, চারটে মেটাল দিয়ে। ইনভার তৈরি হয়ে থাকে লোহা এবং নিকেলের মাধ্যমে, এবং স্টিল তৈরি হয়ে থাকে লোহা এবং কার্বনের মিশ্রণে। 28, ভারতবর্ষের সবচেয়ে বড় বায়ু শক্তি খামার স্থাপিত হয়েছে কোন স্থানের কাছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, কন্যাকুমারী। কন্যাকুমারীতে সব থেকে বড় বায়ু শক্তি স্থাপিত হয়েছে। যদি প্রশ্ন আসে কোন রাজ্য, তো সঠিক উত্তর হবে তামিলনাড়ু। ওকে, তামিলনাড়ুতে এটি প্রতিষ্ঠিত হয়েছে। 29 দেখো, আদর্শ গ্যাসে দুটি অণুর সংঘর্ষে নিচের কোনগুলো বা কোনটা সংরক্ষিত থাকে বা থাকে না? তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি, রৈখিক ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে আদর্শ গ্যাসের দুটো অণুর সংঘর্ষে। 30 নম্বর প্রশ্ন দেখো, ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? এটা প্রত্যেকে পারবে। তো সঠিক উত্তর হবে অপশন এ, অ্যান্টনি ভ্যান লুইনহক ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। দেখো কিছু ডিটেলসে, বিজ্ঞানী অ্যান্টনি ফন লুইনহক সর্বপ্রথম 1675 খ্রিস্টাব্দে বৃষ্টির পানির মধ্যে, অর্থাৎ বৃষ্টির জলের মধ্যে নিজের তৈরি সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। 31, স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়? খুবই ইজি প্রশ্ন, প্রত্যেকে পারবে। স্কারভি হচ্ছে একটি দাঁতের রোগ, মাড়িগুলো খুব আলগা হয়ে যায়, দাঁতগুলো হচ্ছে ভেঙে যায়, মাড়ি থেকে রক্ত পড়ে, সেটাকেই বলা হয় স্কারভি। এবং এটা হয়ে থাকে অপশন সি, ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর রাসায়নিক নাম খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এসে থাকে, সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। 32 দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW এর প্রতিষ্ঠাতাকে? গত ক্লাসে আমি এইরকম একটা প্রশ্ন দিয়েছিলাম যে প্রথম ইন্টারনেট কে আবিষ্কার করেন, এইরকম, ঠিক আছে? প্রথম ইন্টারনেট কি ছিল, সেখানে ছিল WWW, এবং সেখানে নোটস আমি লিখে দিয়েছিলাম WWW কে প্রতিষ্ঠা করেছিলেন। তো সঠিক উত্তর হবে, দেখে নাও অপশন সি, টিম বার্নার্স-লি। 33 দেখব, কম্পিউটারের মাউস কে আবিষ্কার করেছেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, ডগলাস অ্যাঙ্গেলবার্ট কম্পিউটারের মাউস আবিষ্কার করেছেন। দেখো কম্পিউটার সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর করছি। 35 দেখো, নিচের কোনটি ভারত দ্বারা নির্মিত একটি সুপার কম্পিউটার? সঠিক উত্তর হবে অপশন বি, পরম যুবা 2।
36 দেখো কিছু স্ট্যাটিক জিকে। ভোরঘাট পাস কোথায় অবস্থিত রয়েছে? কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্র রাজ্যে ভোরঘাট পাস অবস্থিত রয়েছে। দেখো আরো কিছু ডিটেলস দেখবো অন্য দুটো গুরুত্বপূর্ণ পাস যেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালাতে অবস্থিত রয়েছে। দেখো থালঘাট পাস পশ্চিমঘাট পর্বতমালার সৌহার্দ্রি রেঞ্জে অবস্থিত এই পাস মহারাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ শহর মুম্বাই ও নাসিককে যুক্ত করেছে। আর একটা পাস দেখো সেটা হচ্ছে পালঘাট। পালঘাট গ্যাপ বা পালঘাট পাস পশ্চিমঘাট পর্বতের একদম দক্ষিণ অংশে অবস্থিত। এই পাস আনাইমালাই ও নীলগিরি পর্বতকে যুক্ত করেছে। দাক্ষিণাত্যের দুই গুরুত্বপূর্ণ শহর তামিলনাড়ুর কোয়েম্বাটুর এবং কেরালার পালাক্কাড়কেও যুক্ত করেছে এই পাস। তো তিনখানা গুরুত্বপূর্ণ পাসের সম্পর্কে আমরা দেখে নিলাম, ভোরঘাট পাস, থালঘাট পাস এবং পালঘাট পাস। এই তিনটে পাস কিন্তু পশ্চিমঘাট পর্বতমালাতে অবস্থিত রয়েছে। 37 দেখো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখককে? সঠিক উত্তর হবে অপশন এ, স্টিফেন হকিং। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই দেখে নেবো তাদের রচয়িতার সম্পর্কে। স্বপ্ন বাসবদত্তা লিখেছেন ভাস, রাজতরঙ্গিনী লিখেছেন কলহন, মৃচ্ছকটিক লিখেছেন শূদ্রক, পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা, সূর্য সিদ্ধান্ত লিখেছেন আর্যভট্ট, অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি, অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য, রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। 38 দেখো তাঁতিয়া টোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? ছবিটাকে স্কিপ করবে, ছবিটা ভুল দেওয়া হয়েছে। ওকে, তাঁতিয়া টোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, নানা সাহেবের বিশ্বস্ত অনুচর ছিলেন। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে, তাঁতিয়া টোপির আসল নাম কি? দেখে নাও, তাঁতিয়া টোপির আসল নাম হলো রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপ। নেক্সট 39 হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? এই প্রশ্নটাও কিন্তু আমি যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়েছিলাম তোমাদের ইতিহাসের সিন্ধু সভ্যতা সেখানে ছিল। তো সঠিক উত্তর হবে অপশন ডি, লোথাল। লোথালকে বলা হয়ে থাকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। দেখো এখানে একটি নিম্ন শহর এবং ডকইয়ার্ড পাওয়া গিয়েছিল। লোথাল হলো একটি বন্দর শহর, ঠিক আছে, বন্দর শহর, যে কারণে এটা কি বলা হচ্ছে ডকইয়ার্ড, বন্দর পাওয়া গেছে। এবং এখানে ধানের প্রমাণ পাওয়া গেছে লোথাল থেকে। দুটোই খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 40 দেখো প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়ে থাকে? এটা তোমাদের পুলিশ পরীক্ষারই প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জকে বলা হয়ে থাকে প্রাচ্যের ডান্ডি। ওকে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসের 40খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 40-এর মধ্যে তোমরা কে কত করতে পেরেছো, 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং প্রশ্নপত্রগুলো কেমন লাগছে, প্রশ্নের স্ট্যান্ডার্ড কেমন রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কোশ্চেনগুলো কেমন থাকছে, আমি কিন্তু স্ট্যান্ডার্ড অবশ্যই বলেছি, স্ট্যান্ডার্ড বাড়িয়েছি, প্রশ্নপত্রের মান বাড়িয়েছি। আর সেই চিরাচরিত ইজি প্রশ্ন করলে হবে না, একটু অ্যাডভান্স লেভেলে কিন্তু প্রশ্নোত্তর করতে হবে। তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং তোমরা প্লিজ তোমাদের মতামতগুলো কমেন্ট করে জানাও এবং কত কি স্কোর হয়েছে সেটাও জানাও। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, উৎসাহ দেয়। এবং চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তোমরা দেখেছো প্রতিটা ক্লাস আমরা সিএ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, কম্পিউটার এবং স্ট্যাটিক জিকে প্রত্যেকটা টপিক যেটা পুলিশ পরীক্ষার সিলেবাসে রয়েছে সেগুলো থেকে প্রশ্ন উত্তর দিচ্ছি 40টা করে। তো সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে থাকে। প্রতিদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করার চেষ্টা করবে। এখান থেকে হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে। বিগত 3 বছর ধরে সেরা প্রস্তুতি দিয়ে আসছে সিআরপি একাডেমি। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই, সকলকে অল দ্য বেস্ট।